শুভেচ্ছা সবাইকে। আমি ডক্টর নাজমুন খাতুন, লেকচারার জিওগ্রাফি কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা থেকে। ধারাবাহিকভাবে ডেভেলপিং আ রিসার্চ আইডিয়া এই এই ইস্যুটার ৩ নম্বর পার্ট এবং সর্বশেষ আলোচনা হবে আজকে। এবং কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব? রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ মেথড এবং টাইম টেবল। মেথডের সমস্ত কিছু না, কিভাবে করে তোমার মেথডটাকে তুমি বেছে নিবে সেই জায়গাগুলোকে টাচ করার চেষ্টা করা হবে। তো চলো মূল আলোচনায় চলে যাই। শুরুতেই আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কে মওদুদ এলাহি স্যার এবং প্রফেসর দার শামসুদ্দিন স্যার। আমি এখানে তাদের অ্যাফিলিয়েশনগুলো দিয়েছি। অ্যাকচুয়ালি আমার গবেষণা এবং গবেষণা পদ্ধতির বিষয়ে যে আলোচনা, পুরোটাই তাদের দুজনের দ্বারা প্রভাবিত হয়েছে। আমি ডক্টর কে মওদুদ এলাহি স্যারের গবেষণা পদ্ধতি প্রতিবেদন প্রণয়ন এই বইটি ফলো করেছি এবং প্রফেসর দার শামসুদ্দিন স্যারের একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, এবং তিনি টিচার্সদের একটি ওয়ার্কশপ ছিল সেটি। আমি এটি দ্বারা আসলে অনেকাংশেই প্রভাবিত। আমি বলব যে পুরোটাই বলতে গেলে, শুধু বক্তব্যগুলো আমার, কিন্তু তাদের দ্বারা পুরোপুরি প্রভাবিত হওয়ার কারণে আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে রিসার্চ আইডিয়া কিভাবে মাথায় আসবে, কিভাবে সেটি যৌক্তিকতাগুলো দাঁড় করাবো, সেই বিষয়ে আমরা জেনেছি। এবার রিসার্চ আইডিয়া থেকে রিসার্চ কোশ্চেন এর বিষয়ে আমরা জানব। তার আগে জেনে নেই যে কেন আমাদের কোশ্চেন দরকার। Helps to write a strong thesis statement and conduct structured research. খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। থিসিস স্টেটমেন্টটা যদি স্ট্রং না করতে পারি, তাহলে গবেষণা কাজটি বিফল হবে আসলে। আরেকটি হচ্ছে স্ট্রাকচার্ড রিসার্চ। যদি গঠনগত জায়গাগুলো ঠিক না হয়, তাহলে তো আসলে খাপ খাবে না। এটি মাঝপথে হারিয়ে যাবে। Makes it easier to determine what information you need and how that information is relevant to the scope of your research. খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট। কেন তুমি রিসার্চ কোশ্চেন তৈরি করবে? কেন তোমার ভেতরে এ একঝাঁক প্রশ্ন দিয়ে জাস্টিফিকেশনের জায়গা তুমি তৈরি করেছো। এবার তোমাকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে যে তোমার যৌক্তিকতা তো তুমি পেলে। তাহলে তোমার যে রিসার্চ আইডিয়াটা মাথায় আসলো, সেই আইডিয়া থেকে তোমার কি কোশ্চেন তুমি ডেভেলপ করতে পারো। সেই জায়গাগুলো। সেটি কি করবে? আমাদেরকে ইজি করে দিবে, ইনফরমেশন গুলোকে সম্পৃক্ত করবে, ইনফরমেশনের জায়গাগুলোতে লিঙ্ক তৈরি করবে, যাতে করে আমাদের রিসার্চটি থিসিস স্টেটমেন্ট স্ট্রং হয় এবং এর স্ট্রাকচারটা অনেক বেশি সফল এবং সুন্দরভাবে তৈরি হতে পারে। এরপর দেখো, তুমি যে রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করবে, স্টেপগুলো কেমন হতে পারে? প্রথমত তুমি যে আইডিয়াটা তোমার মাথায় আসলো, সেই আইডিয়াটাকে একটা ফর্মিং ওয়েতে, একটা ফর্মিং স্টেটমেন্ট অনুযায়ী স্টার্ট করতে হবে। এরপরে আবার সেটাকে রিফর্মুলেট করতে হবে। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে তুমি একটা স্টেটমেন্ট দাঁড় করাবে। সেই স্টেটমেন্টটাকে তারপরে তুমি প্রশ্নে পরিণত করবে। আমরা পরবর্তীতে এক্সাম্পল দেখব। দেখলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। শুধু মাথায় রাখো, প্রথমেই তোমার মাথায় প্রশ্ন আনবে না। প্রথমে তুমি যে টপিকটি চুজ করেছো, সেই টপিকটির একটা স্টেটমেন্ট দাঁড় করাবে। সেই স্টেটমেন্ট থেকে দেন তুমি প্রশ্নে সেটাকে কনভার্ট করবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে রিসার্চ কোশ্চেন বিষয়টি স্টেটমেন্ট থেকে কিভাবে ফর্মুলেট করতে হয় সে বিষয়টি দেখানো হলো। আশা করছি তোমরা রিসার্চ কোশ্চেন তৈরি করতে পারবে। দেখো, টোবাকোর উপরে, বাংলাদেশের টোবাকো কাল্টিভেশনের উপরে তুমি একটা রিসার্চ করতে চাও। সেক্ষেত্রে তোমার স্টেটমেন্টটা হচ্ছে যে আমার টোবাকো কাল্টিভেশনের উপর প্রচুর ইনফরমেশন দরকার। একটা সিম্পল স্টেটমেন্ট তোমার মাথায় আসলো। এটাকে তুমি এখন কোশ্চেনে কনভার্ট করবে।
তাহলে তোমার কোয়েশ্চেনটা কেমন হতে পারে? যে তুমি কোন লেভেলে কাজ করতে চাও, এই বিষয়গুলো কিন্তু তুমি আগেই সিলেক্ট করে ফেলেছো। রিসার্চ প্রপোজাল এ কিন্তু তুমি সিলেক্ট করেছো, তাই না? রিসার্চ প্রপোজাল এ মনে আছে তো? যে আমরা আমাদের রিসার্চ আইডিয়াটা নিবো, তারপরে কিভাবে হাইপোথিসিস দাঁড় করাবো, তারপরে আমরা কোথায় কাজ করব সেই বিষয়টাকেও আমরা রেডি করব। তাহলে রিসার্চ প্রপোজাল এর যে জায়গাগুলো সেখানে আমরা আমাদের এইম অবজেক্টিভস ঠিক করব। সেক্ষেত্রে কিন্তু রিসার্চ কোয়েশ্চেন এর বিষয়টি তারপরেই চলে আসছে। তাহলে রিসার্চ কোয়েশ্চেনটা এখানে কি হতে পারে? যে কোন উপজেলাগুলোতে হাই অ্যাকুরেজ এর টোবাকো কাল্টিভেশন তৈরি হয়? এটি একটি কোয়েশ্চেন। তোমার একাধিক রিসার্চ কোয়েশ্চেন হতে পারে কিন্তু রিসার্চেবল ইস্যু থেকে রিসার্চেবল কোয়েশ্চেন গুলোকে তোমাকে বের করে নিতে হবে। তাহলে কি কনসেপ্টটি কি? তাহলে কোন ইনফরমেশন গুলোকে তোমার এখানে মাথায় নিয়ে আসতে হচ্ছে? উপজেলা, হাই অ্যাকুরেজ, তারপরে হচ্ছে হাই হেক্টরেজ এবং কাল্টিভেশন। ঠিক আছে? তাহলে আমার মনে হয় এই জায়গাটা একেবারে ক্লিয়ার তোমাদের যে রিসার্চ কোয়েশ্চেন, একটা রিসার্চ ইস্যু থেকে কিভাবে একটা স্টেটমেন্ট আসবে, স্টেটমেন্ট থেকে তারপরে তুমি সেটাকে কোয়েশ্চেন এ নিয়ে আসবে। তারপরে সেখান থেকে তোমাকে কি কনসেপ্ট গুলোকে বের করে নিয়ে আসতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আশা করছি তোমরা কমেন্টস এ যে জায়গাগুলোতে ঝামেলা হবে তোমাদের, তোমরা আমাকে কমেন্টস এ জানাবে। আমি ফার্দার সেই জায়গাগুলোকে তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আমরা আরো একটি উদাহরণ দেখি। ঠিক আছে? I need to find out information about the rivers flowing through Bangladesh but originate outside. কি ইনফরমেশন দরকার? যে নদীগুলো বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে কিন্তু অরিজিনেট হচ্ছে আউটসাইডে। আচ্ছা, এটাকে তুমি এখন একটা কোশ্চেন তোমার কি হতে পারে? Which are the rivers that flow through Bangladesh but originate outside? কোন নদীগুলো? কোন নদীগুলো বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে বাট এর অরিজিনেটটা হচ্ছে আউটসাইডে। এখন তোমার এখান থেকে কি কনসেপ্ট? এটাকে তোমার আরো ভেঙে অনেকগুলো ইস্যু তোমার এখানে তৈরি হবে। কি ধরনের ইস্যু? রিভার্স। রিভারকে তুমি কি করছো? কি ধরনের বিষয়গুলোকে বের করে নিয়ে আসতে হবে? টাইপসটা কেমন? সিজনালিটিটা কেমন? অ্যালং উইথ ট্রিবিউটারিজ অ্যান্ড ডিস্ট্রিবিউটারিজ। শাখা, উপশাখা, নদীর ধরন, হ্যাঁ? এটা কি মেন্ডারিং রিভার কিনা, ব্রেডেড রিভার কিনা, এটা সিজনালিটিটা কেমন, এর শাখা প্রশাখাগুলো কোনগুলো আছে, সেই জায়গাটা। তারপরে ফ্লো থ্রু বাংলাদেশ। ইটস ইন দ্য বে অফ বেঙ্গল। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, তারপর বয়ে এটা কোথায় গেল? এটা পতিত যে আউটফলটা আছে, আউটফলটা কোথায়? অরিজিনেটটা কোথায়? তাহলে দেখো একটা ছোট ইস্যু, সেখান থেকে তোমার একটা কোশ্চেন মাথায় আসলো, সেখান থেকে অনেকগুলো বিষয় আরো ছোট করে ভেঙে তারপরে কিছু কনসেপ্ট তৈরি হলো। এই হলো রিসার্চ কোশ্চেন ডেভেলপের স্টেপ। তুমি যে কোনো একটা রিসার্চ আইডিয়া তোমার মাথায় আসলে তুমি একটা স্টেটমেন্ট দাঁড় করাবে। স্টেটমেন্টটা দাঁড় করানোর পরে কিছু কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলোকে আরো ছোট করে ভেঙে ইনফরমেশন গ্যাদার করার জন্য তৈরি হবে। দেন তুমি ডেটা কালেকশনে নামবে। ওকে? এরপর দেখো তুমি কোন পদ্ধতিতে তোমার গবেষণাটাকে সম্পন্ন করতে চাচ্ছ। গবেষণা সম্পূর্ণ করার জন্য তুমি যে রিসার্চ মেথডটাকে বেছে নিতে চাও, সেই মেথড বেছে নেয়ার জন্য তোমার কতগুলো বিষয় ক্লিয়ার হতে হবে। তাহলে সেগুলো কিসের উপর নির্ভর করছে? দেখো, রিসার্চ কোশ্চেনস আইডেন্টিফাইড। তার মানে রিসার্চ কোশ্চেনগুলো বের করে নিতে হবে। রিসোর্সেস, টাইপস অফ ডেটা, নলেজ, স্কিলস অফ দ্য রিসার্চার। তার মানে তোমার যে দক্ষতাটা আছে, তোমার যে অভিজ্ঞতা লব্ধ যে নলেজগুলো আছে, সেখানে তোমাকে কি ধরনের রিসোর্স গুলো দিয়ে কাজ করতে চাও, তারপর তোমার ডেটাগুলো টাইপ কেমন, সেই বিষয়টাও তোমাকে জানতে হবে। Empirical research would require empirical data or facts that would describe a situation or support a theory or hypothesis. তোমাকে এর যে বাস্তবিক বিষয়টা আছে সেই বিষয়টার উপরে ডিপেন্ড করে তোমার যে হাইপোথিসিসটা আছে সেই বিষয়টাই তোমাকে একটা ডেসক্রিপশন তোমার মাথায় নিতে হবে। Conceptual research would require developing and arranging conceptual understanding. ধারণাগত জায়গাগুলোতে কি করছে? বিল্ড আপ করা, প্রোভাইড করা, disproving theories, hypothesis based on existing data.
তোমার কি ধরনের ডেটাগুলো আছে তার উপরে বেস করে তোমার যে কল্পনটা তৈরি হয়েছে সেই জায়গাগুলো, তারপর তুমি কিভাবে এটাকে ডেভেলপ করবে, কিভাবে এটাকে তুমি সাবমিট করবে, প্রোভাইড করবে, সমস্ত বিষয়গুলো তোমার ধারণাগত জায়গায় একেবারে ক্লিয়ার হতে হবে। তারপরে হতে পারে মিক্সড কিছু বিষয়, একটা হচ্ছে কনসেপচুয়াল এবং এক্সপেরিমেন্টাল। ধারণাগত জায়গা থেকে যে হাইপোথিসিসটা সেটা থেকে তুমি কাজ শুরু করবে, দেন ডু এক্সপেরিমেন্টস, দেন ড্র কনক্লুশন। তার মানে কি তোমার যে প্রকল্পন দিয়ে তুমি শুরু করবে সেটা কনসেপচুয়াল, তারপরে তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, দেন তুমি কনক্লুশনে আসবে। এই বিষয়গুলো যদি তোমার ক্লিয়ার না থাকে যে কি হতে পারে, তাহলে কিন্তু তুমি রিসার্চ মেথডটাকে সিলেক্ট করতে পারবে না। টেবিলটা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো তুমি রিসার্চ মেথড বের করতে যাচ্ছ। তোমার মনে আছে তো আমাদের স্টেটমেন্টটা কেমন ছিল, যে টোবাকো কাল্টিভেশন সম্পর্কে জানতে চাচ্ছ। তাহলে এখানে পারপাসটা কি, টু জেনারেট অ্যাসোসিয়েশন বিটুইন টোবাকো কাল্টিভেশন অ্যান্ড সয়েল টাইপস ইন বাংলাদেশ। তুমি একটা পারপাস রেডি করেছো যে বাংলাদেশের টোবাকো কাল্টিভেশন এবং এর সয়েল টাইপগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাও। কি কোশ্চেনগুলো কেমন হতে পারে? দুটো বড় বড় কোশ্চেন এখানে আছে। দুটো বড় কোশ্চেন কি, যে হাই হেক্টরেজের টোবাকো কাল্টিভেশন হয় কোন উপজেলাগুলোতে, আরেকটা হচ্ছে যে স্যান্ডি লুমি যে সয়েল অ্যাবভ ফ্লাড লেভেলে যে সেগুলো কোন উপজেলাতে আছে। তার মানে স্যান্ডি লুমি সয়েলের সাথে টোবাকো কাল্টিভেশনের একটা সম্পৃক্ততা আছে। এই বিষয়টা তুমি কোত্থেকে জেনেছো? লিটারেচার রিভিউ থেকে। ঠিক আছে? এবং পূর্ববর্তী যে কাজগুলো রয়েছে, যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলো থেকে তুমি বের করেছো। তারপরে তুমি জানতে পেরেছো যে এখন তুমি তোমার নতুন একটা আঙ্গিকে এই বিষয়টাকে তুমি প্রেজেন্ট করতে চাও। তোমার পারপাসটা মাথায় নিয়ে নাও যে অ্যাসোসিয়েশনটা তৈরি করতে চাচ্ছ টোবাকো কাল্টিভেশন এবং সয়েল টাইপস। তাহলে কোন ধরনের সয়েল টাইপে টোবাকো হয়, উপজেলা লেভেলের ডেটা তোমার পক্ষে কালেক্ট করা সম্ভব সে বিষয়ে তোমাকে কিন্তু লিটারেচার রিভিউ করে আগে বের করতে হবে। তাহলে হাই হেক্টরেজ অফ টোবাকো কাল্টিভেশন আছে কোন উপজেলায় এবং স্যান্ডি লুমি সয়েল আছে কোন উপজেলাতে। ঠিক আছে, তখন মেথডগুলো কেমন হতে পারে? মেথড হতে পারে তুমি উপজেলা লেভেলের ক্রপিং যে ডেটাগুলো আছে সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে হোল বাংলাদেশের। তুমি কিন্তু কাজ করতে চাচ্ছ হোল বাংলাদেশের উপরে এবং উপজেলা লেভেলে। তাহলে উপজেলা লেভেলে তোমাকে ক্রপিং ডেটাগুলো কালেক্ট করতে হবে। তারপর তোমাকে সয়েল সিরিজ ডেটা কালেক্ট করতে হবে। যেহেতু তুমি স্যান্ডি লুমি সয়েলকে যে জানতে চাচ্ছ উপজেলা লেভেলে। এরপরে তোমাকে কি করতে হচ্ছে, জিআইএস ওভারলে অফ টোবাকো এরিয়া অ্যান্ড ফ্লাড ফ্রি স্যান্ডি লুম এরিয়া ফর দ্য হোল বাংলাদেশ। তোমাকে জিআইএস যে মেথডটা আছে তুমি সেই মেথডে যে চিত্রায়ন আমাদের যে একটা জায়গা যেখানে তোমার প্রেজেন্টের খুব বড় একটা সুযোগ থাকে, সেই জায়গাতে তুমি কি করতে চাচ্ছ, যে টোবাকোর এরিয়াটা এবং ফ্লাড ফ্রি স্যান্ডি লুম যে এরিয়াগুলো রয়েছে সেটাকে ওভারলে করতে চাচ্ছ। ওভারলে করে তারপরে তুমি এটাকে এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাতে পারো। তারপরে তুমি কিভাবে করে দেখাতে চাচ্ছ সেই বিষয়গুলো আবার পরে আসবে। ঠিক আছে, তাহলে তুমি মেথডটা কিভাবে বের করবে? পারপাস থেকে কি কোশ্চেন্স তৈরি হবে, কোশ্চেন থেকে দেন তোমার মেথডগুলো বের করে নিয়ে আসতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আশা করছি তোমরা কমেন্টসে এগুলো ভালো করে জানতে চাইবে যদি কোথাও বোঝার ঘাটতি থেকে থাকে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটি হচ্ছে সময় বন্টন। আমাদের সাধারণত পিএইচডি লেভেলে ৩ বছর সময় পাওয়া যায়। তারপরে তোমাদের যে রিসার্চ পেপারটা তৈরি করতে হয় তার জন্য কিন্তু তোমরা খুব একটা সময় পাও না, তাই না? তাহলে টাইমের বিষয়টি যদি তোমার মাথায় না থাকে তাহলে কিন্তু তুমি তোমার কাজ কমপ্লিট করতে পারবে না। এখানে আমি আমার পিএইচডি লেভেলের যে গবেষণাটা ছিল সেই গবেষণায় আমি কিভাবে আমার সময়টাকে ভাগ করেছিলাম এবং এক্সাক্ট এই সময় অনুযায়ী আমি জাস্ট ৩ বছরে আমি আমার পেপারটাকে জমা দিতে পেরেছিলাম। শুধুমাত্র কাজগুলোকে ডিফাইন করে নিতে পারার কারণে, টাইম টেবলের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারার কারণে। তোমরাও কাজের শুরুতে যত ছোট্ট রিসার্চই হোক ছোট্ট করে একটা সময় বন্টন করে নিবে। সাথে তোমার কি ধরনের অর্থ ব্যয় হতে পারে সেটাও তোমরা একটি চার্ট করে ফেলবে। কেননা বাজেট না থাকলে তুমি পরবর্তীতে দেখা যাবে আর্থিক সংকটে পড়ে তোমার গবেষণাটাকে থামিয়ে দিতে হচ্ছে। সময়ের অভাবে তুমি তোমার
মূল্যবান অন্য যে জায়গাগুলোতে কাজ করতে চাচ্ছ, সেই জায়গাগুলোতে আর কাজ করতে পারছ না। আমার মনে হয় টেবিলটা খুব একটা স্পষ্ট না। তোমরা নেটে প্রচুর পরিমাণে টাইম টেবল রিসার্চে টাইম টেবলের সার্চ দিলে প্রচুর পরিমাণে এই ধরনের টেবিল পাবে। আমার টেবিলটা অনেক বড় ছিল। এরকমই হয় আসলে। একটি বছরকে ভাগ করে নেয়া তো। খুব একটা স্পষ্ট মনে হচ্ছে করা গেল না। তারপরে তোমরা নেট থেকে একটু কাইন্ডলি দেখে নিবে। ঠিক আছে? রিসার্চ আইডিয়া মাথায় কিভাবে আসবে, তারপরে সেখানে যৌক্তিকতাগুলো কিভাবে তৈরি করে রিসার্চ কোশ্চেন বের করে নিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড তুমি বের করার চেষ্টা করবে, সে বিষয়ে আমরা আমাদের আলোচনা শেষ করেছি। আমার কাছে মনে হয় যখন তোমরা হাতে কলমে তোমাদের যে ছোট্ট গবেষণাপত্রটি জমা দিতে হয় অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে, সেক্ষেত্রে তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবে এবং আমার যে পরবর্তী টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আরো বেশি সহায়ক হিসেবে কাজ করবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।